টাকার বিনিময়ে লাট্টুকে বিজিত শীতলের হাতে তুলে দিল সৌরভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে লহরী আর কর্ণ চ্যাটার্জি কথা বলছে। ঠিক তখনই তখনই কাবির এসে বলতে থাকে, ড্যাডি এই মহিলা এখানে কি করছে। তখন তখন দেখা যায় কাবিরের এমন কথা শুনে অবাক হয়ে যায় লহরী। লহরী বলতে থাকে, একদম মুখ সামলে কথা বলো, তোমার লজ্জা করছে না? আমি তোমার মা হই, তুমি আমার সম্বন্ধে এ কেমন ভাষা প্রয়োগ করছো? তুমি এই মহিলা বলে কাকে সম্বোধন করছো? মা বলো মা। তখন দেখা যায় কাবির বলতে থাকে, কেন মা বলে সম্বোধন করব? যদি যদি মা বলে সম্বোধন করতাম তবে তবে তুমি আমার আমার কাছে থাকতে, আমাকে এভাবে ফেলে চলে যেতে না। তুমি তুমি কেমন মা যে নিজের সন্তানকে ফেলে এভাবে এভাবে ছোটবেলায় ফেলে চলে যায়, সে আবার মা হতে পারে নাকি? তখন এ কথা শুনে লহরী বলতে থাকে, কাবির তুমি তুমি খুব ভালো করেই জানো আমি কেন তোমাকে ফেলে চলে গিয়েছিলাম। আমি তোমাকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তোমার বাবা আমাকে কোনোভাবে তোমাকে দেয়নি। এজন্য আমি ফেলে যেতে বাধ্য হয়েছিলাম। এখনো আমি আসতে চাচ্ছি না, কিন্তু কিন্তু তুমি তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলবে। আমাকে মা মা বলে না ডাকতে পারলেও প্রিন্সিপাল ম্যাম বলে সম্বোধন করবে, কারণ কারণ আমি একটা কলেজের প্রিন্সিপাল ম্যাম, বুঝতে পেরেছো? এ কথা বলে তখন কাবির বলতে থাকে, ড্যাডি তোমাকে একটা কথা বলার ছিল, কথাটা বলতে এলাম। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ বল, কি বলবি বল। তখন দেখা যায় কাবির বলতে থাকে, আমরা আমরা সব ডিল করে নিয়েছি। সৌরভকে আমরা আমরা কিনে নিয়েছি, আর সৌরভকে 5 কোটি টাকা দেওয়া হবে বিজিত সেটা ম্যানেজ করে নিয়েছে। 5 কোটি টাকা ওর মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফারও হয়ে গেছে, আর এর বিনিময়ে ও লাট্টুকে আমাদের হাতে তুলে দেবে। ওখানে থাকবে বিজিত ও শীতল, শীতল ও বিজিতের হাতে লাট্টুকে তুলে দেবে সৌরভ। ওকে ওকে বলা হয়েছে, তুমি লাট্টুকে তুলে দিয়ে এই দেশ ছেড়ে বাইরে চলে যাবে, ওর মাকে নিয়ে ও এখান থেকে চলে যাবে। সব সব ব্যবস্থা করা আছে। এই কথাটা শুনে লহরী লহরী কাবিরকে থাপ্পড় মারে আর বলতে থাকে, তোমার লজ্জা করে না? একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তোমরা বারবার জুয়ায় তাসে নেমেছো। এভাবে এভাবে বাচ্চাটাকে নিয়ে তোমরা কেন নোংরা খেলায় মেতে উঠেছো বলো তো কাবির? তোমাকে আমি তোমার বাবা তোমাকে তো শিক্ষা দিতে পারেনি। আমি আমি শিক্ষা দেব তোমাকে, তোমাকে আমি অবশ্যই শিক্ষা দেব। এই শিক্ষাটা তোমার খুব প্রয়োজন। তুমি যেভাবে যেভাবে একটা একটা নোংরা খেলায় মেতে উঠেছো, এটার জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। এরকম নোংরা খেলা তুমি কেন খেলছো বলো তো? তখন কাবির বলতে থাকে, একদম জ্ঞান দিতে আসবেন না, আপনাকে এখান থেকে চলে যেতে বলা হয়েছে। ড্যাডি ওই মহিলাকে বের করে দাও, তা না হলে কিন্তু আমি সিকিউরিটি ডেকে ওনাকে ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। তখন তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, কাবির এসব কি ব্যবহার হচ্ছে? উনি তোমার মা হন, তোমার মায়ের সঙ্গে তুমি এরকম ব্যবহার করতে পারো না। এরকম ব্যবহার করা তোমার কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। তখন তখন কাবির বলতে থাকে, আরাধ্যা তুমি এসবের মাঝখানে কথা বলবে না। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে আমি কিছু বলতে চাচ্ছি না। তাই তাই একদম আমাদের মাঝখানে কথা বলতে এসো না। তুমি তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি হচ্ছে। সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবে, কোনো কোনো উত্তর দিবে না, কোনো কথা বলবে না। আমি এটা তোমাকে বলে দিলাম। তখন আরাধ্যা বলতে থাকে, কাবির তার মানে তোমার কোনো কথা কোনো জিনিসে আমি নাক গলাতে পারবো না, এতে আমার কোনো অধিকার নেই? তখন কাবির বলতে থাকে, না নেই, তুমি শুধু আমার 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 প্রয়োজনের সাথী, তাছাড়া আর কিছুই নয়। বুঝতে পেরেছো? তোমাকে আমি ভালোবাসি বিধায় কাছে রেখেছি, তা না হলে আরাধ্যা চ্যাটার্জিকেও আমি আমি ওই যে আয়ুষী মুখার্জিকে যেভাবে বিজিত বিক্রি করে দিতে চেয়েছিল, ঠিক সেভাবে বিক্রি করে দিতাম। কারণ আমাদের বিজনেসটাই তো এটা, তাই না? মেয়ে পাচার করা। কিন্তু কিন্তু তোমার মায়ায় আমি আটকে গেছি, তাই এতদিন হলো তোমাকে নিয়ে সংসার করছি। এই কথাটা শুনে আরাধ্যা বলতে থাকে, ছি, তোমার মুখের ভাষাটা কতটা নোংরা। আমি আমি এই মানুষটাকে ভালোবেসে নিজের নিজের ফ্যামিলির সঙ্গে এতটা এতটা অন্যায় করেছি। তখন কাবির বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবে না আরাধ্যা। এখন কিন্তু আমাদের মন মেজাজ ভালো নেই, কালকে কোর্টের ডেট, কালকে যা তা হয়ে যেতে পারে। তাই বলছি এখনো সময় আছে, চুপচাপ থাকো, কোনো কোনো বাড়াবাড়ি করার চেষ্টাও করবে না। তখন এ কথা শুনে আরাধ্যা বলতে থাকে, তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে, আমার ঘৃণা করছে তোমাকে দেখে। তুমি এতটা নিচে কি করে নামতে পারো বলো তো? তখন এ কথা শুনে তখন দেখা যায় কাবির বলতে থাকে, আমি আমি এতটাই নিচু, কারণ কারণ আমরা আমরা এতটাই নিচে থাকি, আর আমরা কখনো কখনো উঁচুতে উঠতে চাই না। তুমি তুমি একদম বাড়াবাড়ি করবে না। যদি বাড়াবাড়ি করো তবে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। লহরী চ্যাটার্জির সঙ্গে আরাধ্যা চ্যাটার্জিকেও বেরিয়ে যেতে হবে। এরপরে লহরী বলতে থাকে, আরাধ্যা মা, তুমি আমার জন্য ওর সঙ্গে ঝামেলা করো না, ও অমানুষ হয়ে গেছে। ওর মধ্যে
মধ্যে কোনো মনুষ্যত্ব বেঁচে নেই। তুমি তোকে ভালোবাসো, তাই মা থেকে যাও, আমি আমি চলে যাচ্ছি। তখন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, লহরী তুমি তুমি এভাবে বারবার অপমানিত হতে প্লিজ এসো না। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জির কথা শুনে লহরী হাসতে থাকে আর বলতে থাকে, তুমি বলছো এই কথা? তুমি তো তোমার ছেলেকে ছেলেকে এভাবে শিখিয়েছো যে তোর মাকে সবসময় অপমান করবি, আর আজকে তুমি তুমি বলছো যে অপমান হতে আসবো না? আমি আর আসবো না। তুমি তুমি নিজেকে নিজেকে শুধরে নিও, এখনো সময় আছে। তুমি যদি মিস্টার মিস্টার পরশুরামের কাছে হাত জোড় করে ক্ষমা চাও, তবে হয়তোবা তোমাকে উনি ক্ষমা করে দিতে পারেন। কারণ ওই যে ছোট্ট মেয়েটি পিকু, ওরা ওরা খুব দয়ালু। ওদেরকে ওদেরকে যদি তুমি ইমপ্রেস করতে পারো, ওরা যদি তোমার হয়ে পে করে, তবে অবশ্যই অবশ্যই পরশুরাম তোমাদের বাঁচিয়ে দিতে পারে। এই কথাটা আমি তোমাকে শুধু বলে গেলাম, এখন বাদ বাকি তোমার ডিসিশন। এই বলেই তখন লহরী সেখান থেকে চলে যায়। এরপরে এদিকে দেখা যায় পিকু পিকু পরশুরামকে বলতে থাকে, আচ্ছা আচ্ছা পা, কোনোভাবে কোনোভাবে নিমপাতা দাদু ও ভালো দাদুকে ছেড়ে দেওয়া যায় না? ওদেরকে ছেড়ে দাও না, ওরা তো অনেক ভালো, শুধু শুধু সময়ের ব্যবধানে ওরা এরকম করেছে। দেখো না ভালো দাদু কতটা ভালো হয়ে গেছে, আমাকে কতটা ভালোবাসে, কতটা আদর করে। তখন তখন দেখা যায় কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, মা এসব তুমি কি বলছো? এসব কেন বলছো বলো তো? ওনারা তো ক্রিমিনাল, তোমার ভাইকে মেরে ফেলতে চেয়েছিল, তাদের হয়ে তুমি পে করছো, তাদেরকে ছেড়ে দিতে বলছো। তখন তখন দেখা যায় পিকু বলতে থাকে, ওরা অন্যায় করেছে, কিন্তু কিন্তু ওরা তো ভুল স্বীকার করছে, তাই না? ওরা তো ভুল স্বীকার করছে পা, এখনো তো ভুল স্বীকার করা যায়, ওদেরকে তো তুমি চাইলেই ক্ষমা করে দিতে পারো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, মা তুমি এত বড় বড় কথা কি করে শিখলে বলো তো? তখন তখন তটিনী এসে বলতে থাকে, আমার মেয়েটা আসলেই বড় হয়ে গেছে। আমার মেয়েটা এই যে নিজেদের নিজেদের মধ্যেকার সমস্যাগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে তখন শিবপ্রসাদ পিকুকে জড়িয়ে ধরে বলতে থাকে, মারে আমরা গরিব, আমাদের দেখে সবাই অবহেলা করে। আজ তোর পা যদি এই পেশায় না থাকতো, দেখতেই তোদেরকে কখনোই কখনোই ভালোবাসতো না, ওরা সবসময় দুঃসাই করতো। কিন্তু এখন দেখেছে নিজেদের পেট বাঁচাতে হলে এটা করতে হবে, তাই ওরা এমন করছে। তুই বুঝতে পারছিস না মা? তুই ওদের জালে ফাঁসিস না। ওরা আবার আজকে আজকে বেঁচে যাবে, কালকে আবার আমাদের ওপর অত্যাচার করতে শুরু করবে, তোর ভাইকে কিডন্যাপ করবে, তোকে কিডন্যাপ করার চেষ্টা করবে, তোর মাকে মারার চেষ্টা করবে। তুই কি চাস? তখন তখন পিকু বলতে থাকে, জানো পা, ভালো দাদুকে এবার দেখে আমার সত্যি মনে হয়েছে যে ভালো দাদু ভালো হয়ে গেছে। ভালো দাদু আর কখনো কখনো দুষ্টুমি করবে না, কখনো রাক্ষস দাদু হবে না। তখন এই কথাটা শুনে তখন শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা আমি দেখবো, আমি চেষ্টা করব মা, কিন্তু কিন্তু আমি তো একটা ডিউটি করি, তাই না? ওখান থেকে তো আমি বললেই ছাড়িয়ে নিতে পারি না। যদি আমি ছাড়িয়ে নিই, তবে তোমার পাকে অনেক জবাবদিহি করতে হবে, এমনকি এমনকি তোমার পাকে অনেক ঝামেলায়ও পড়তে হবে। তুমি কি চাও তোমার পা ঝামেলায় পড়ুক? তখন পিকু বলতে থাকে, না পা, আমি চাই না তুমি কোনো ঝামেলায় পড়ো। এরপরে পিকু ঘরে চলে যায়। এরপরে দেখা যায় এদিকে এদিকে সৌরভের সঙ্গে বিজিতের কথা হয়। তখন বিজিত সৌরভকে বলতে থাকে, আমি আমি এই যে আমার ডেরায় আছি, তোমাকে আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছি, তুমি লাট্টুকে নিয়ে সেখানে চলে এসো। এরপরে দেখা যায় সৌরভ হসপিটালে যায়, আর আর স্যারের সাইন করা সেই কাগজটি নিয়ে ডক্টরকে দেয়। তখন ডক্টর লাট্টুকে ছেড়ে দিলে তখন তখন সৌরভ লাট্টুকে সেখান থেকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে, আর বিজিতের পাঠানো ঠিকানা অনুযায়ী সেখানে পৌঁছে যায়। সেখানে এসে বিজিতের হাতে লাট্টুকে তুলে দিলে তখন লাট্টু কাঁদতে থাকে আর বলতে থাকে, আঙ্কেল তুমি তো আমার বাবার বন্ধু, তবে তুমি কেন আমাকে ওনাদের হাতে তুলে দিচ্ছ? আমি এখানে থাকবো না, আমি শুধু একবার এখান থেকে বেরোতে পারি, আমি পাকে বলে দেব, আমি সবটা বলে দেব তো যে তুমি তুমি ওই দুষ্ট লোকদের সঙ্গে হাত মিলিয়েছো, হাত মিলিয়ে আমাকে ওই দুষ্ট লোকদের কাছে দিয়ে গেছো। আমি শুধু একবার আমার পায়ের সঙ্গে কথা বলতে পারি, দেখো আমি তোমাকে কি অবস্থা করি। এরপরে সৌরভ বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবি না, একদম চুপ থাকবি, তোর তো শরীর খারাপ, তাই তুই একদম চুপ থাকবি। তখন বিজিত বলতে থাকে, তোদের তোদের সবারই দেখছি কই মাছের চান, তোদের তোদের ফ্যামিলি ধরেই কই মাছের চান, কাউকে কিছুতেই মারা যায় না। একের পর এক মাছ আঘাত আনতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তোদের কাউকে কিছুতেই মারতে পারছি না। তখন তখন লাট্টু বলতে থাকে, এবারও পারবে না, তুমি যতই চেষ্টা করো লাট্টুকে আটকে রাখার, কিছুতেই পারবে না। পা অবশ্যই আসবে আর আমাকে এখান থেকে উদ্ধার করবে। আমি জানি আমার পা এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। এ কথা শুনে বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, কিছুতেই পারবে না। ঠিক তখনই শীতল বেরিয়ে এসে বলতে থাকে,
তোমার পা আর মাম্মি কখনোই তোমাকে ফিরে পাবে না লাট্টু। তোমাকে আমরা এমন জায়গায় পাঠিয়ে দেব, সেখানে কখনো তোমার পা আর মাম্মি যেতে পারবে না। তোমাকে আমরা বিদেশে পাঠিয়ে দেব, সেখানে গিয়ে তুমি তুমি বড় হবে, অনেক বড় হবে। তখন তখন এ কথা শুনে, শীতলের কথা শুনে লাট্টু বলতে থাকে, আমি আমি বড় হতে চাই না, আমি পা আর মাম্মির কাছে যাব, আমাকে প্লিজ ছেড়ে দাও। আঙ্কেল তুমি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। এরপরে এরপরে সে তখন তখন দেখা যায় সৌরভ বলতে থাকে, আমার পাসপোর্টটা আর আর ভিসাটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি, আমার মাকে নিয়ে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। তখন তখন বিজিত বলতে থাকে, কেন এত ভয় পাচ্ছেন কেন? তখন সৌরভ বলতে থাকে, আমি যদি কোনোভাবে যদি পরশুরাম জেনে যায় যে আমি আপনার হাতে লাট্টুকে তুলে দিয়েছি, তবে তবে ওই পরশুরাম আমাকে মেরেই ফেলবে। তাই তাই আমি আগে থেকে আমার মাকে নিয়ে দেশ ছেড়ে চলে যাব। তখন তখন বিজিত সৌরভের পাসপোর্ট ও ভিসাটা দিয়ে দিলে তখন তখন সেখান থেকে সৌরভ বেরিয়ে যায়। এরপরে দেখা যায় শীতল বলতে থাকে, ছেলেটাকে এখন কি করবে? তখন তখন বিজিত বলতে থাকে, দেখোই না কি করি। এরপরে শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, মিস্টার শিবপ্রসাদ গাঙ্গুলি, কালকে যদি তোমরা কোর্টে যাও তবে তোমার ছেলে একদম শেষ হয়ে যাবে। এই কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম বলতে থাকে, কি বলছিস তুই, শেষ হয়ে যাবে মানে? আমার ছেলে কোথায়? তখন তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, পা বাঁচাও আমাকে, আমাকে ওই সৌরভ আঙ্কেল এখানে রেখে গেছে। এই কথাটা শুনে রেগে যায় পরশুরাম বলতে থাকে, সৌরভ কোথায়? এরপরে ফোনটা কেটে দিয়ে বলরামকে ফোন করে বলতে থাকে, বলরাম সৌরভ কোথায়? সৌরভকে ইমিডিয়েটলি ট্রেস কর। তখন তখন দেখা যায় সৌরভের কথা শুনে বলরাম বলতে থাকে, সৌরভ তো লাট্টুকে সরিয়ে আনতে গেছে, কারণ স্যার ওকে দায়িত্বটা দিয়েছে। তখন এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, ও লাট্টুকে সরায়নি, ও লাট্টুকে বিজিতের হাতে তুলে দিয়েছে। আর ও কোথায়, ও ইমিডিয়েটলি জানার চেষ্টা কর, কারণ আমার ধারণা ও ও এখান থেকে পালিয়ে যাবে, কারণ কারণ ও বিজিতের থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে। এটা আমি জানি। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় বলরাম বলতে থাকে, এই ছেলেটা নিজেকে বিক্রি করতে একবারও ভাবলো না। এই ছেলেটাকে আর কতবার সুযোগ দেওয়া যায়? এবার ওকে ধরতে পারলে আর লাট্টুকে ফিরিয়ে আনতে পারলে একে একে দেখে নেব। এ বলে ফোনটা কেটে দেয় বলরাম। এরপরে মায়াকে বলতে থাকে, মায়া সৌরভ কোথায়? তখন তখন দেখা যায় মায়া বলতে থাকে, সৌরভ তো এখনো আসেনি, এখনো তো ডিপার্টমেন্টে আসেনিও। তখন তখন বলরাম বলতে থাকে, সৌরভ লাট্টুকে বিজিতের হাতে তুলে দিয়েছে, আমাদের ধারণা ও এখান থেকে পালিয়ে যাবে। স্যারের সঙ্গে পরামর্শ নিয়ে সৌরভকে আটকানোর চেষ্টা করতে হবে। আমাদের ধারণা ও এয়ারপোর্টের দিকে যেতে পারে, তাই এয়ারপোর্টে লোক পাঠিয়ে দাও। এরপরে স্যারকে বলরাম বলতে থাকে, স্যার আপনি সৌরভকে যে দায়িত্বটা দিয়েছিলেন সে দায়িত্বটা কাজে লাগিয়ে ও লাট্টুকে হসপিটাল থেকে সরিয়ে বিজিতের হাতে তুলে দিয়েছে। এই কথাটা শুনে অবাক হয়ে যায় স্যার বলতে থাকে, এসব কি বলছো তুমি? সৌরভ কোথায়? তখন তখন বলরাম বলতে থাকে, আমাদের ধারণা সৌরভ এয়ারপোর্ট হয়ে দেশ ছেড়ে পালাবে। তখনই স্যার বলতে থাকে, তোমরা সমস্ত এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস স্ট্যান্ড সব জায়গায় চেকপোস্ট বসিয়ে দাও, সব জায়গায় লোক পাঠিয়ে দাও, ও যেন কোনোভাবে বেরোতে না পারে। এরপরে দেখা যায় পরশুরামকে ফোন করে স্যার ফোন করে বলতে থাকে, তুমি কি শুনেছো সবটা? তখন তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, হ্যাঁ স্যার, আমাকে বিজিত ফোন করেছিল। বিজিত ফোন করে আমাকে বলছে আমি যদি কালকে কোর্টে চাই তবে তবে আমার ছেলেকে মেরে ফেলবে। তখন এই কথাটা শুনে স্যার বলতে থাকে, এসব কি বলছো তুমি? তখন দেখা যায় তখন তটিনী বলতে থাকে, কি হয়েছে তুমি এতটা চেঞ্জ হয়ে আছো কেন? তখন তখন দেখা যায় সৌরভের কথা তটিনীকে বলে দেয় শিবপ্রসাদ বলতে থাকে, এখন লাট্টু বিজিতের হেফাজতে। তটিনী, এখন কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও বলছে কাল যদি কোর্টে কেসটা উঠে তবে তবে ও লাট্টুকে মেরে ফেলবে, লাট্টুকে একদম মেরে ফেলবে, প্রাণে মেরে দেবে। এ কথা শুনে তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আমার লাট্টুকে এনে দাও, আমি আমি কিচ্ছু জানি না, আমার লাট্টুকে চাই, আমার লাট্টুকে এনে দাও তুমি। তখন এ কথা শুনে তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, তুমি একদম ভেঙে পড়বে না তটিনী, আমি তোমাকে কথা দিচ্ছি, লাট্টুকে আমি অবশ্যই তোমার কাছে ফিরিয়ে আনবো। আমি লাট্টুকে কোনোভাবে হারিয়ে যেতে দেব না, লাট্টুর আমি কিছুই হতে দেব না। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, এই কাজটা সৌরভ করেছে? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ সৌরভ করেছে। তখন তটিনী বলতে থাকে, জানো, ওই লোকটা আমাকে উস্কেছিল, আমাকে বলেছিল যে তুমি নাকি আমাকে মারতে চাও, আমাকে মেরে শীতলকে বিয়ে করতে চাও, আমাকে আমাকে তুমি শুট করেছিলে, এসব বলেছে আমাকে। তখন এ কথা শুনে পরশুরাম আরো রেগে যায় আর বলতে থাকে, আমি
আমি ওকে দেখে নেব, আর ওকে আমি এখন ট্রেস করতে যাচ্ছি। তুমি পিকুকে নিয়ে সাবধানে থেকো, পিকুকে কোথাও একা রেখে কোথাও যাবে না, ঠিক আছে? তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে, আমার লাট্টুকে তুমি ফিরিয়ে আনবে, তুমি আমাকে কথা দাও। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কথা দিলাম তোমার লাট্টুকে তোমার কাছে ফিরিয়ে দেব।